মাত্র 30টি আসন একটি রাজনৈতিক দল যখন 125 থেকে নেমে আসে, যে বিরাট একটি আকাঙ্ক্ষা ছিল তরুণদের প্রতি, সেই জায়গা থেকেই কিন্তু তারা বেশ বড় ধরনের একটি হোঁচট খাওয়ায় মানুষকে, জনমানুষকে। তো সেইখান থেকে সেই জোটটি আসলে আদর্শগত জোট নয় আমরা বুঝতে পারি। তারা যদিও বলে সমঝোতা, আমরা বুঝতে পারি যে এটা আসলে ভোট। সবচেয়ে বড় কথা আরো পরিষ্কারভাবে বললে এটা স্বার্থ কেন্দ্রিক একটি সমন্বয়। এনসিপি যখন জন্ম হয়েছে তখন সে একেবারেই শিশু ছিল, হ্যাঁ, তার হাঁটার মতো কোনো উপায় ছিল না। ধীরে ধীরে যখন হাঁটতে শিখবে তখন বন্ধুবান্ধব বাড়বে, হ্যাঁ, তখন তার শক্তি বাড়বে, তখন সামনের দিকে এগিয়ে যাবে। সো মাহবুব আজিজ, যেমনটি আমরা বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক অঙ্গনে দ্বৈত বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে। 11 দলীয় ঐক্য ধরে রাখার ঘোষণা দেওয়া হচ্ছে একদিকে, আবার অন্যদিকে জোটের শরিকদের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনে আলাদা প্রার্থীও ঘোষণা করা হচ্ছে। নতুন মেরুকরণের আভাস কি? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই জায়গাটিতে আমি প্রথমেই যেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই 11 দলীয় জোট কি কারণে গঠিত হয়েছিল সেটা যদি আমরা আরেকবার মনে করে দেখি, একেবারেই কিন্তু নির্বাচন কেন্দ্রিক। এনসিপি তখন বলল যে এটা আদর্শগত কোনো জোট নয়, এটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা, এই কথাটি তারা বলেছিল। যেহেতু জামাতের যেই সাম্প্রদায়িক রাজনীতি এবং তার যে অতীত ইতিহাস থেকে শুরু করে সবসময় জামাতের নানান রকম যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন প্রগতিশীল বিভিন্ন জায়গা থেকেই বারবার উঠেছে, সেই জায়গায় এনসিপি একটি নতুন রাজনৈতিক দল কি করে জামাতের সঙ্গে গাঁটছড়া বাঁধে, এই যখন অভিযোগটা সামনে এলো, নানান জায়গা থেকে আপত্তি এলো যে 24-এর গণ অভ্যুত্থান তো আসলে কোনো সাম্প্রদায়িক আন্দোলন ছিল না, এটা তো ছিল গণতান্ত্রিক একটি চেষ্টা এবং গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষায় সব দলমত নির্বিশেষে সেখানে অংশগ্রহণ করে, এনসিপির তরুণরা সেখানে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো তারা যখন রাজনৈতিক দল তৈরি করছে, তারা কেন জামাতের মতো একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে এবং যে 71-এ তাদের যে রাজনীতির যে ভূমিকা, সেই জায়গাতে তারা কেন আপোষ করছে? তো যেটা আমরা দেখলাম যে আসন বন্টনের একটা ব্যাপারে তারা জামাতের সাথে যায়, কারণ তারা আমি যদি ভুল না করি 125টি আসনে তারা প্রাথমিক মনোনয়ন দিয়েছিল এনসিপি। তারপর সেখান থেকে সরে এলো, তারা ঠিক নির্বাচনের আগে 30টি আসনেই তারা মুসাবিদা করে ফেললো। মাত্র 30টি আসন একটি রাজনৈতিক দল যখন 125 থেকে নেমে আসে, যে বিরাট একটি আকাঙ্ক্ষা ছিল তরুণদের প্রতি, সেই জায়গা থেকেই কিন্তু তারা বেশ বড় ধরনের একটি হোঁচট খাওয়ায় মানুষকে, জনমানুষকে। তো সেইখান থেকে সেই জোটটি আসলে আদর্শগত জোট নয় আমরা বুঝতে পারি। তারা যদিও বলে সমঝোতা, আমরা বুঝতে পারি যে এটা আসলে ভোট। সবচেয়ে বড় কথা আরো পরিষ্কারভাবে বললে এটা স্বার্থ কেন্দ্রিক একটি সমন্বয়, এবং সেই স্বার্থটা আমরা আবার সামনে দেখতে পাচ্ছি যখন সিটি কর্পোরেশনের নির্বাচন আছে। এখানে যদি 20টি আসন থাকতো সিটি কর্পোরেশনের মেয়র পদে, তখন কিন্তু আবার তারা ভাগাভাগি করত। যেহেতু আসন একটি, সেই জন্য কিন্তু প্রশ্নগুলো এইভাবে উঠছে। অর্থাৎ আমরা রাজনীতিতে এখন আদর্শ বা নৈতিকতার কোনো স্থান দেখতে পাচ্ছি না, আমরা পাচ্ছি আসন কি করে পাওয়া যাবে। এনসিপি তারা নবগঠিত একটি রাজনৈতিক দল, তারা নিজেদের আদর্শ বা গঠনতন্ত্রই ঠিক সেইভাবে পরিষ্কার করতে পারলো না মানুষের কাছে। তারা কি সমাজতান্ত্রিক একটি রাজনৈতিক দল, নাকি তারা একটি ইসলামিস্ট রাজনৈতিক দল, নাকি তারা মধ্যপন্থা? বলতে তারা যেটা বোঝায় মধ্যপন্থা, আসলে বিষয়টা কি, মানে কিছুটা সমাজতান্ত্রিক, কিছুটা ইসলামিক, কিছুটা আরো কিছু যদি থাকে, সেই সমস্ত কিছু আমরা আসলে ঠিক পরিষ্কার নই। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বলে যে আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বহন করছি, আমরা স্বাধীনতা 2.0 ইত্যাদি বলে, এবং তারপরে কিন্তু তারা বিভিন্ন রকম, সেদিন শুনলাম এনসিপির এক তরুণ নেতা বলছে রবীন্দ্রনাথ ব্রিটিশদের দালালি করে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি চিন্তা করুন, কোথায় নোবেল পুরস্কার? সুইডেনে, আর এটা নাকি ব্রিটিশদের সাথে দালালি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা ছায়ানট বলুন কিংবা নানান রকম যত কিছুই আমাদের যে উত্তরাধিকার পরম্পরা, এই বাঙালি সংস্কৃতির সবকিছু সম্পর্কে এনসিপি নানান রকম কিন্তু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাদের উপদেষ্টারও ছিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাতেই এনসিপির বিকাশ। কিন্তু সেই এনসিপি কি কারণে জামাতের সাথে গেল? তার মানে জামাতের সঙ্গেও কি অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের গাঁটছড়া ছিল? জামাত এবং এনসিপিকে
পৃষ্ঠপোষকতা করে কি রাজনীতিতে প্রতিষ্ঠিত করে গেল অন্তর্বর্তীকালীন সরকার? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে এসে যায় যখন আমরা এগুলো মেলাতে যাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। আলাউদ্দিন মোহাম্মদ, যখন ত্রয়োদশ নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে 11 দলীয় ঐক্য আসলে নির্বাচন কেন্দ্রিক জোট গঠন হতে যাচ্ছে, কিন্তু সেই নির্বাচন কেন্দ্রিক জোটে আমরা সিটি নির্বাচনের কথা যদি বলি, সিটি কর্পোরেশন ইতিমধ্যে 6 সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন আপনারা। সংসদ নির্বাচন আর সিটি নির্বাচনে ভিন্নতা কেন, যদি নির্বাচন কেন্দ্রিক জোটই গঠন হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন এবং সহ-আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে প্রশ্ন যে সংসদ নির্বাচন আর সিটি নির্বাচনের ভিন্নতা কেন, প্রথমত আমরা শুরুতে এটা বলেছি, আর মাহবুব আজিজ ভাইকে ধন্যবাদ, তিনি খুব সুন্দরভাবে স্বীকার করেছেন যে এটা আদর্শকেন্দ্রিক জোট ছিল না, এটা স্বার্থকেন্দ্রিক জোট ছিল। এটা সমঝোতা অথবা অন্য কোনো ভাষায়, যে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায়, কিন্তু আদর্শের আলোকে ব্যাখ্যা করা যায় না। আমরা কিন্তু এটাই বলেছিলাম যে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করছে এখানে। এনসিপি স্বতন্ত্র রাজনীতির পথে আপনার আপাতত আমরা কোনো বাধা দেখছি না। হ্যাঁ, আমরা দেখছি এখানে মাঠে স্বতন্ত্র রাজনীতি করা যায়। এখানে আপনার মিডিয়া বলেন কিংবা সিভিল সোসাইটি, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যে কোনো জায়গায় এনসিপি কোনো বাধা নেই। কিন্তু যখন নির্বাচন হয়, বাংলাদেশের যে নির্বাচনী রাজনীতি, সেই রাজনীতিতে গিয়ে এনসিপি সত্যিকার অর্থেই অসহায় হয়ে পড়েছিল। যে দেখেছেন না, আসলে মাঠের রাজনীতি আর আপনার শহরের যে সিভিল সোসাইটি কিংবা ক্যাম্পাসের রাজনীতি একটু আলাদা। তো সেই প্রেক্ষিতেই কিন্তু আপনার তাকে জোট গঠন করতে হয়। জোট গঠন করতে গিয়ে তখন তার সামনে অপশন ছিল দুইটা বিদ্যমান রাজনৈতিক দল, বিএনপি এবং জামাতে ইসলামী। তখন তারা দেখে যে বিভিন্ন আসপেক্টেই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপির মতো হলেও, মধ্যপন্থী রাজনৈতিক দল হলেও, তো বিএনপি এই গণঅভ্যুত্থানের পরের যেই বাস্তবতা, সেই বাস্তবতায় যে সংস্কারের দাবি, সে দাবিতে ততটা কমিটেড না, সেটা তখন এনসিপি অনুধাবন করেছিল। তো সেটাই কিন্তু আজকে আমরা সংসদে এসে মাননীয় সংসদ সদস্য বিএনপির মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সরাসরি বলে দিলেন যে আমরা তখন নির্বাচন বিলম্বিত হবে অথবা নির্বাচন হবে না এরকম একটা আশঙ্কা থেকে আমরা সংস্কারের সব দাবিতে একমত হয়েছিলাম, গণভোটের দাবিতে একমত হয়েছিলাম। তার মানে হলো যে তারা জনগণের সাথে অথবা গণঅভ্যুত্থানের পরের যে একটা বাস্তবতা তৈরি হয়েছিল, যেখানে পরিবর্তন সম্ভব এবং আমাদের সামনে হাতছানি দিচ্ছিল যে এখানে একটা বড় পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের সে আকাঙ্ক্ষার মুখে ছাই দিয়েছে। হ্যাঁ, বিএনপি একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, মানে গণঅভ্যুত্থান না হলে যেরকম হতো যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অথবা ইন জেনারেল একটা সরকারের পর একটা সরকার আসে, সেই রকম একটা নির্বাচনও ভেবে নিয়েছে এবং তার রাজনৈতিক যেই লড়াই অথবা তার যেই রাষ্ট্র পরিচালনায় কিন্তু সেই স্পিরিটটাই বজায় রেখেছে যে এটা একটা স্বাভাবিক নির্বাচনে আলাদা প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এনসিপি কি নিজের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে? না, প্রথমত একটা বিষয় হলো যে অবশ্যই এনসিপি তার শক্তি জানান দেওয়ার চেষ্টা করবে আজকে আর কালকে, কারণ এনসিপি এমন না যে তার শক্তি আছে সেটা সে লুকিয়ে রেখেছে, ব্যাপারটা তো এরকম না। এনসিপি যখন জন্ম হয়েছে তখন সে একেবারেই শিশু ছিল। হ্যাঁ, তার হাঁটার মতো কোনো উপায় ছিল না। ধীরে ধীরে যখন হাঁটতে শিখবে তখন বন্ধুবান্ধব বাড়বে, হ্যাঁ, তখন তার শক্তি বাড়বে, তখন সামনের দিকে এগিয়ে যাবে। সো এখানে আরেকটা বিষয় একটু হয়তোবা মানুষ প্রত্যাশা করে, যারা আলোচনা শুনছে, যে আমরা যে জামাতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেই রাজনৈতিক আদর্শের কথা মাহবুব ভাই বললেন, সেটা হলো যে আমাদের আসলে বোঝা উচিত সারা বিশ্বেই এখন আসলে তন্ত্রের পলিটিক্স নাই কোথাও তেমন। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এবং এই যে নতুন জেনারেশনের কাছে জেনজির গণঅভ্যুত্থান যেখানেই ঘটেছে সেখানে কিন্তু আপনার আদর্শিক রাজনীতির অথবা মতাদর্শিক যে রাজনীতি, যে মতাদর্শের ভিত্তিতে যে বিভাজন, সেই রাজনীতির কিন্তু একরকম পরাজয় ঘটেছে। কি উঠে এসেছে? মূলত নাগরিক অধিকার ভিত্তিক রাজনীতি উঠে এসেছে। রাষ্ট্রের এবং মানুষের মানে নৈতিক ঠিক না, নিত্য নৈমিত্তিক যেই সমস্যা, সেই সমাধানের রাজনীতি কিন্তু এখন সামনে চলে এসেছে। আর একটা বিষয় হলো যে ৭১ কিন্তু এটা আদর্শ না। ৭১ হলো এটা আমাদের একটা রাষ্ট্রের, একটা জনগোষ্ঠীর
একটা জন্মের আপনার কাল, হ্যাঁ, এটা অস্বীকার করা তো দূরের কথা, এটাকে ধারণ না করে পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে আপনার কোনো গোষ্ঠী রাজনীতি করতে পারে না। তার স্বাধীনতা যুদ্ধ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, সেখানে ৭১ নিয়ে রাজনীতিটা আসলে আমরাও করতে চাই না, এবং ৭১কে আমরা বারবার বলছি। আর একটা বিষয় হলো যে কালচারাল আসপেক্টে যেটা হয়, এটা স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশে, এটা কিন্তু বহু জাতির দেশ, যদিও এখানে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠ, পাশাপাশি এখানে কিন্তু বহু সংস্কৃতিরও দেশ। এখানে কিন্তু বাঙালি সংস্কৃতির বাইরেও কিন্তু এখানে অনেকগুলো সংস্কৃতি আছে। তো আমাদের এখানে যে জাতীয়তাবাদের যে আপনার বিকাশ ঘটেছে, সেই বিকাশের মধ্যে কিন্তু শুরুতেই একটা বাঙালি সুপ্রিমেসির মধ্য দিয়ে গড়ে উঠেছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এই সুপ্রিমেসির জায়গায় পরবর্তীতে জাতীয়তাবাদের যে বিতর্কটা আসলো, তখন কিন্তু সিম্পলি আপনার বড় ধরনের কোনো ইনক্লুশনের মধ্য দিয়ে না গিয়ে শুধুমাত্র নাম পরিবর্তন করে বাঙালির জায়গায় বাংলাদেশি করে এই সমস্যাটা কিন্তু সমাধান করতে চেয়েছিল। মোহাম্মদ, যেমনটি শোনা যাচ্ছে যে জামায়াত স্থানীয় নির্বাচনে শরিকদের ছাড় দিতে রাজি নয়, এই কারণেই কি এনসিপিকে এরকম পদক্ষেপ নিতে হলো? না, আচ্ছা, এখানে একটা বড় বিষয় আছে। জামাত নির্বাচন আসলে কি করবে সেটা হয়তো আমরাও দেখতে পাবো। প্রথমত, জাতীয় নির্বাচনের পূর্বে আমরা যথেষ্ট সময় পাই নাই। আমরা দেখেছেন রেজিস্ট্রেশন পেয়েছি 2 মাস পূর্বে, রেজিস্ট্রেশনের ঘোষণার পরে আমরা মার্কা পেয়েছি আরও আপনার নির্বাচনের 2 কি 3 সপ্তাহ পূর্বে তফসিল ঘোষণা আমরা মার্কা পেয়েছি। তো সেই জায়গায় কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া যে আমরা আসলে কীভাবে নির্বাচন করব। আমরা ততদিন নির্বাচন কমিশনে এই যে বস্তা বস্তা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছি, মার্কা আমরা শাপলা পাবো না শাপলা কলি পাবো, এগুলো নিয়ে কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয়েছে। যখন নির্বাচন খুব সামনে চলে আসলো, তখন আমাদের সময় সুযোগ ছিল না যে আমাদের প্রার্থী মাঠে দিয়ে প্রার্থীকে জনগণের মাঝে পরিচিত করে ভোটারদের কাছে গিয়ে ভোটারদের আপনার ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তারপর তাকে জিতিয়ে নিয়ে আসা। কিন্তু এনসিপির জোটভুক্ত হবার পর যদি লাভ ক্ষতির সমীকরণটা বুঝতে চাই, লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি যদি বলি এটা তো আসলে একটা কাউন্টার ফ্যাকচুয়াল। আমরা তো আসলে জোট না হলে কি হতো সেটা জানি না, হ্যাঁ। তবে এখানে দুইটাই আছে। আমরা মনে করি যে আমাদের লাভও হয়েছে, ক্ষতিও হয়েছে। আমাদের মাহবুব ভাইদের মতো মানুষ যারা আমাদের সহযোদ্ধা বন্ধু, তারা আমাদেরকে অনেকটাই আহত হয়ে তাদের আদর্শিক জায়গায়, সংবেদনশীলতার জায়গায় আমাদের প্রতি অনেকেই অনাস্থা নিয়ে আসছে, অনেকেই হতাশ হয়েছে। অনেক সাধারণ মানুষও জামাত প্রশ্নে তাদের জায়গা থেকে তারা হতাশ হয়েছে, এটা যেমন সত্য। আবার যদি আপনি নির্বাচনের মাঠের রাজনীতির বাস্তবতায়, আমরা তো মাঠে গিয়েছি, আমরা দেখেছি আপনি 2 মাস 3 মাস কিংবা 1 বছরও একটা জায়গায় আপনার 4-5 লক্ষ ভোটারের মাঝে এক সংগঠন তৈরি করে মানুষকে গিয়ে বুঝিয়ে একটা মার্কা চিনিয়ে ভোট নিয়ে এসে বিজয়ী হয়ে সংসদে আসা, এটা কিন্তু খুবই একটা কঠিন প্রক্রিয়া। তো আমরা এটা বলতে পারি যে আমরা কিছু জায়গায় হয়তো বা আমাদের নির্বাচনী বৈতরণী পার হয়েছি, এটা সত্য, বাট একই সাথে আমরা অনেক বন্ধু হারিয়েছি। মাহবুব আজিজ, এনসিপি কি নিজস্ব শক্তির প্রমাণ দিতে যে জোট রাজনীতিতে এক ধরনের ঝুঁকি তৈরি করছে? দেখুন, এটা খুব ভালো যে সরাসরি তিনি বললেন, আমাদের তরুণ বন্ধু বললেন যে আদর্শিক রাজনীতি নাই। তো এটা যারা যদি এভাবে কোন সংগঠন স্বীকারই করে যে আদর্শ নাই রাজনীতি, মতাদর্শিক বলছে, আদর্শিক না। আচ্ছা, মতাদর্শিক। তো মতাদর্শ ছাড়া রাজনীতি হবে? এবং এটা তারা বলতে পারে, তারা যেটা বলছে সেটা তাদের মতাদর্শ। তার মানে মতাদর্শ ছাড়া রাজনীতি হয় না, কারণ তারা যে বলছে হবে, এটাই তো তাদের মতাদর্শ। যেমনটি রবীন্দ্রনাথ ব্রিটিশদেরকে দালালি করে নোবেল পেয়েছে, এটা তাদের মতাদর্শ। এটা কোথায় পেয়েছেন? এটা বলেছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। এটা ভিডিও আজকে সারাদিন প্রচারিত হচ্ছে, আমি বানিয়ে বলছি না। আচ্ছা, হান্নান মাসুদ বলেছেন, ভিডিও দেখা যাচ্ছে। এবং এরকম আরো দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে এরকম তাদের নেতাদের বক্তব্য। 32 নম্বর যখন ভাঙা হলো, তখন তাদের যে মূল নেতা ইউনূস সাহেব বলেছেন, তার মেয়েকেই জিজ্ঞেস করুন এটা কেন ভাঙা হচ্ছে। তার মানে এখানে তো ঘটনা আসলে ইউনূস সাহেব এবং তার সহযোগীরা। এই তরুণ ছাত্রদেরকে কি আপনি দোষ দেবেন? তারা যেভাবে সমাজে গড়ে উঠেছেন সেভাবেই তারা কথা বলছেন। সেই সমাজ তৈরি করেছে আওয়ামী লীগের দুঃশাসন। 17 বছরে তারা সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে, তারা কওমি জননী হয়ে বসে আছে, তারা 4 রকমের শিক্ষা ব্যবস্থা চালু করেছে এই দেশে। তাহলে এই তরুণ ছাত্ররা ব্রিটিশদের দালাল রবীন্দ্রনাথ বলবে না তো বলবেটা কি?
এবং সেই কারণে আমরা এখন তরুণদেরকে যদি দোষ দিই, তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ৭১-এর নাকি কোনো আদর্শ ছিল না। এই কথা কিভাবে তরুণরা বলে? কারণ বা আওয়ামী লীগ মুখে মুখে ৭১-এর চেতনা বলেছে বটে, কিন্তু ৭১-এর মূল চেতনার কোনো প্র্যাকটিসই তো তারা করেনি। ৭১-এর মূল চেতনার তো ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। আওয়ামী লীগের পুরো আমলে এই ১৭ বছরে ধর্মনিরপেক্ষতার চর্চা কোথায় দেখেছেন আপনি? এবং আপনি দেখুন যে ধর্ম নিরপেক্ষতা মানে যে ধর্মহীনতা নয়, এই শিক্ষাই তো আমাদের দেশে আমরা দিতে পারলাম না। বরং আপনি যখন হেফাজতের প্রশ্ন আসে, হেফাজতকে মনে হয় একটা শত্রু। কেন শত্রু হবে হেফাজত? হেফাজত যেমন শত্রু নয়, জামাত তেমন শত্রু নয়, বিএনপি, আওয়ামী লীগ কেউ কারো তো শত্রু হতে পারে না। এটা একটা গণতান্ত্রিক দেশে যার যার মত নিয়ে শেষে থাকবে। কিন্তু আপনি যখন মিথ্যাচার করবেন, দেশে তো গণমাধ্যম বলে একটা ব্যাপার আছে ভাই। আপনি একটু খেয়াল করে দেখুন তো ২০১৩ সালের ৫ মে তারিখে যখন এই ঘটনাটা ঘটলো রাতে, ৬ মে বা ৭ মে তারিখে, আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো আপনারা পত্রিকাগুলো একটু খুঁজে দেখুন তো কয়জন মানুষ নিহতের খবর বেরিয়েছে। আপনারা গণমাধ্যম বিশ্বাস করবেন না, আপনারা বিবিসি বিশ্বাস করবেন না, আপনারা বলতেছেন এখানে শত শত মানুষ মারা গেছে, সাপ্তাহে নাকি গণহত্যা হয়েছে, এবং সেটা আবার উস্কানি দিচ্ছে এই উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তাহলে এত বড় একটা ম্যাসাকার হয়ে যাবে, সেখানে গণমাধ্যম বিশ্ব বিবেক বলে কিছু থাকবে না। আওয়ামী লীগ যখন জুলাই আগস্টে ম্যাসাকার করলো, সেটা আপনার কে অস্বীকার করতে পারছে? এটা তো চোখের সামনে আপনি দেখা যাচ্ছে, এবং সেটা সম্পূর্ণ গণমাধ্যমে আপনি দেখবেন প্রত্যেক দিন আছে নিহতদের ছবি, শিশুদের ছবি, সবকিছু আছে। তাহলে আপনার শাপলার এটা থাকলো না কেন? অর্থাৎ কিছু বয়ান তৈরি করে দেশে একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভাজনের সৃষ্টি করা হয়েছে বিভিন্ন মহল থেকে। আপনি আবরার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক, কিন্তু আবরারের নামে বঙ্গবন্ধু এভিনিউর নামকরণ করা একটা রাজনীতি, অপরাজনীতি। আপনি দেখুন, আবরারকে যদি আপনি ওই জায়গায় স্থাপন করতে চান বঙ্গবন্ধুর জায়গায়, তাহলে আপনি হুমায়ুন আজাদকে কোন জায়গায় স্থাপন করবেন, যাকে একেবারে কুপিয়ে শেষ করে দেওয়া হলো মুক্ত মতের জন্য? বিষয় আসলে প্রশ্ন থেকে এই যে মাহবুব আজিজ, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থাকবে এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থাকবে এমনটি জানাচ্ছেন জোট সংশ্লিষ্টরা। কিন্তু জানতে চাই যে নির্বাচনে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আবার রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন, দুই পথ একসাথে চলতে পারে কিনা? না, দেখুন, এই যে সংস্কার নিয়ে যা ঘটছে, এটা কিন্তু এক ধরনের রাজনৈতিক যে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনবার চেষ্টা ছাড়া আর কিছু না। এখানে কোনো নৈতিকতা, আদর্শের কোনো জায়গা নেই। আপনি দেখুন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে আমরা তো নির্বাচন তো দিতই না যদি আমরা সই না করতাম সনদে, এটা কিন্তু খুবই একটা প্রণিধানযোগ্য কথা এবং অত্যন্ত ইতিবাচক। তার এই সৎ সাহসের প্রশংসা করতে হয়। কারণ আমরা যে 9 মাস ধরে ঢাক ঢাক গুড়গুড় দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের, তখন আমাদের মধ্যেও কিন্তু এই প্রশ্ন জেগেছে যে 1/11-এর যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, সেই অসম্পূর্ণ স্বপ্নই কি পূর্ণ করতে চাইছে কিনা অন্তর্বর্তী সরকার। কারণ এই 9 মাস অহেতুক এই দীর্ঘসূত্রিতা, এবং সবচেয়ে বড় যে প্রতারণা ওই সরকার করেছে যে আপনি যে জুলাই সনদে সকলে স্বাক্ষর করলো নোট অফ ডিসেন্ট সহ, সেখান থেকে তারা 4টি প্রশ্ন বের করে নিয়ে গণভোটের আয়োজন করলো, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। যেটা গোলাম পরোয়ার সাহেব বলেছেন, ইয়েতে যুগান্তরে ছাপা হয়েছে, তিনি বলেছেন যে এই 4টি প্রশ্নের মাধ্যমে নোট অফ ডিসেন্ট নাই হয়ে গেছে, এবং সেইখানে জনগণ রায় দিয়েছে। নাই কি করে হলো? নাই কি এটা সরকার করতে পারে? এবং সরকার যখন করতে পারে না, এবং যখন জামাত এবং এনসিপি খুব খুশি হয় সরকারের এইসব আচরণে, তখন বোঝা যায় যে এই সরকার, ওই সরকার ছিল জামাত এবং এনসিপি সরকার। এবং জামাত এবং এনসিপিকে এই যে এত কম সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলকে এই পর্যায়ে তুলে আনা, যে 6টি সংসদীয় আসন ইত্যাদি, এবং একটা বেশ বড় রকমের একটা ফোর্স হিসেবে তৈরি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা অবশ্যই রয়েছে। এবং এই জায়গাতে জামাত এনসিপি একই রকম অবস্থানে আছে, এবং তারা যতই অস্বীকার করুক না কেন যে তাদের মধ্যে আদর্শগত মিল নেই, আমরা কিন্তু গভীরভাবে ভাবলে, বিশ্লেষণ করলে দেখি তাদের মধ্যে অবশ্যই আদর্শগত মিল রয়েছে, এবং সেই মিলই তাদেরকে একসাথে করেছে, এবং আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে তারা বড় একটি বিরোধী দল হিসেবে তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে বোঝা যাবে যে তারা আর কি করে। আলাউদ্দিন মোহাম্মদ, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে এনসিপিতে যোগ দিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সমর্থক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ASM শাহরিয়ার কবির। তিনি বলেছেন এখন এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। অন্যদিকে তৃণমূলে খোঁজ নিলে জানা যায় যে
জামায়াতের তৃণমূল পর্যায়ে এনসিপির প্রার্থীদের নিয়ে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, সব মিলিয়ে জোটকে এবার ভাঙনের পথে। না, আমি মনে করছি না যে এই ঘটনাবলী জোট ভাঙার দিকে যেতে পারে। জোটটা মূলত টিকিয়ে রেখেছে এই সরকার। এখন সরকার কিভাবে টিকিয়ে রেখেছে এবং আগামীতেও টিকিয়ে রাখবে, সরকার যে দাবিতে জোট দাবি করছে অথবা জোট অন্তত কীভাবে হলো জনগণের সামনে আসছে, আপনাদের সামনে আসছে যে আমরা এই কারণে একসাথে থাকতে হয়, সংস্কারের দাবি, হ্যাঁ, তো জুলাই গণহত্যার বিচারের দাবি, তো সেই জায়গাগুলো কিন্তু আপনার এই সরকার দেখাচ্ছে যে তারা আসলে এই কমিটমেন্টের প্রতি সংবেদনশীল নয়, অথবা জুলাই গণঅভ্যুত্থানের পরে যেই প্রত্যাশা ছিল জাতির, সেই প্রত্যাশার সাথে সরকার সামঞ্জস্যপূর্ণ আচরণ করছে না। এটাই কিন্তু শুধুমাত্র এনসিপি এবং জামাত না, বরং বিএনপির একটা অংশ কিন্তু ধীরে ধীরে আপনার বিএনপি থেকে বের হয়ে এনসিপির দিকে চলে আসছে। কেন আসছে? কারণ হলো যে আমরা আজকে হয়তোবা অভ্যুত্থানের ঠিক পরের বাস্তবতায় আছি, পরবর্তীতে আরও প্রতীয়মান হবে। 24-এ বাংলাদেশে একটা প্যারাডাইম শিফট ঘটে গিয়েছে। এই প্যারাডাইম শিফট যারা অনুধাবন করবে না, তারা ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হতেই থাকবে। এখন এনসিপি মনে করছে যে এই সময়ে জামাতের সাথে জোট, এই আলোচনাটায় কুৎসা নেওয়া অথবা নিজে আপনাদের অনেকের চোখে কলঙ্কিত হওয়া যতটা না আপনার লসের অথবা ক্ষতিকর, আগামীতে বিএনপির মতো আপনার দুর্বৃত্ত রাজনৈতিক দলের সাথে জয়েন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া আরও অনেক বেশি ক্ষতিকর। তো আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে চাই। সেই জায়গায় বরাবরই বলে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কত দূর? আলাউদ্দিন মোহাম্মদ আগেরও সাথে বিএনপির রাজনীতি দুর্বৃত্তায়ন নিয়ে কথা বলছিলেন, তো জানতে চাই আপনারা তো বরাবরই বলে থাকেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেটি আসলে কত দূর? হ্যাঁ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আগাচ্ছে, জবাবদিহি রাজনীতি চালু হয়েছে। আমাদের এমপিদের কথা যদি বলেন কিংবা আমরা যেখানে রাজনীতি করছি, আমরা স্বচ্ছতা এনশিওর করার চেষ্টা করছি। আরেকটা বিষয়, আপনি 300 আসনের প্রেক্ষিতে যদি সংসদে রাজনীতি বলেন, 294 আসনকে কখনো আপনি 6টা দিয়ে উল্লেখযোগ্য রকম পরিবর্তন আপনি দেখতে পাবেন না। বাট আমরা যেখানেই রাজনীতির কথা বলছি, আরেকটা বিষয় হলো যে বন্দোবস্ত বলতে আমরা যেটা বলছিলাম যে এখানকার যে আপনার ব্যবসায়ী, তারপর সিভিল সোসাইটি, রাজনীতিবিদ মানে এবং আমলাতন্ত্র, এটার মধ্যে যে একটা আপনার প্যাক্ট সিস্টেম ছিল, আমরা এটা ভাঙতে চেয়েছি। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো যে এটার এগেনস্টে গিয়ে একটা সত্যিকার অর্থে একটা শক্তিশালী রিপাবলিক বেসড অন রুল অফ ল, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এবং সেটার দিকে আমরা যাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংস্কৃতি এনসিপি নিজেরা কতটা ধারণ করছে, কোন কোন বিষয়গুলোতে আপনারা পরিবর্তন আনতে পারলেন? প্রথমত, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে যেভাবে অপারেট করছি, বাংলাদেশের বুর্জোয়া রাজনৈতিক বিকাশের এই ধারায় আমরা অভিনব নতুনভাবে বলতে গণতান্ত্রিক রাজনৈতিক একটা অন্য রকম এক্সাম্পল তৈরি করছি। আমরা কিন্তু এখানে আমাদের দলের ভিতরে যে ইন্টারনাল ডেমোক্রেসি আছে, জবাবদিহির সংস্কৃতি আছে, স্বচ্ছতা আছে, হ্যাঁ আমাদের মধ্যে অনেকগুলো বিভাজন আছে, অনেক বিতর্ক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই বহুত্বের মধ্যে ঐক্যের জায়গাটা কিন্তু এনসিপি করছে। এনসিপিতে ধরেন এখানে ডিসেন্ট আছে, অনেকে ভিন্ন মত ধারণ করেছে, অনেকে পদত্যাগ করেছে, আবার অনেকে দলের বিরুদ্ধে, দলের মেইন স্ট্রিম ভয়েসের বিরুদ্ধে গিয়েও কিন্তু আবার দলের মধ্যে টিকে আছে। এটার পাশাপাশি আমরা সর্বত্রভাবে একটা বিষয় ধারণ করি, যেটা আবারও বলছি, ধরেন আগের যে রাজনৈতিক ধারা, এই ধারাটা বাংলাদেশের জনপ্রত্যাশার সাথে এখন আসলে মানানসই না। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনটাকে ধারণ নিজেরা করছি এবং সেই পরিবর্তনটা সামগ্রিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে একটা রাষ্ট্রের কার্যকরী পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন কত দূর রাজনৈতিক বন্দোবস্ত তো ধরেন এখন এনসিপি ঠেলে কত দূর করতে পারবে সেটা এখনই বোঝা যাবে না। এখন যেখানে 211 আসনের সংখ্যাগরিষ্ঠ সরকার, তারপরে এখানে আপনার দ্বিতীয় বিরোধী দল আপনার প্রায় 70টি আসন, তারপর আছে এনসিপি, তখন এনসিপির কন্ট্রিবিউশন অথবা ইম্প্যাক্টটা কিন্তু আপনি এখনই বলতে পারবেন না। এখন আমরা চেষ্টা করছি যে আমরা যাতে নষ্ট না হয়ে যাই, আমরা যাতে পরিবর্তনের ভয়েস থেকে, আমরা যাতে এই যে প্রত্যাশার জায়গা যাতে বিস্তৃত না হই। আমরা এখন পর্যন্ত আমাদের জায়গায়, হ্যাঁ আমাদেরও ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, আমাদের অনেকগুলো জায়গায় আমরা পরিবর্তন করতে হবে, বাট আমাদের কমিটমেন্টের জায়গা আমরা অটল এবং আমরা একটা বিষয় বিশ্বাস করি, পরিবর্তনই এখানে আসলে কনস্ট্যান্ট। ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব আজিজ, একই বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটু উল্টো করে, যে পুরনো বন্দোবস্ত থেকে এনসিপি ঠিক কতটুকু বেরোতে পেরেছে? এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়ে থাকে, সেটিকে বাস্তবতা নাকি রাজনৈতিক ন্যারেটিভ?
এটা হচ্ছে একটি রাজনৈতিক হিপোক্রেসি। কারণ একটি গাছ শিকড় থেকে আসলে বাড়তে হয় ধীরে ধীরে। একটা গাছ হঠাৎ করে 6 ফিট লম্বা হয়ে যায় না। তো এই হঠাৎ করে যে 6 ফিট লম্বা হয়ে যাওয়ার যে উল্লম্ফন এনসিপির, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা রাজনৈতিক অভিলাষ থেকে। কারণ এই প্রধান উপদেষ্টা বললেন যে এখান থেকেই আসবে শিক্ষামন্ত্রী, এখান থেকেই আসবে আগামী দিনের এমপি ইত্যাদি। তারা তাই করেছেন। এবং সেটা করবার জন্য যেই দলটি 4 থেকে 7% ভোট পেয়েছে, জামাতে ইসলামী, সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যাদের আসন সংখ্যা ছিল 3 থেকে 18টি, তারা হয়ে গেল 70। এখন এনসিপি যতগুলো আমরা 6, আসলে কিন্তু তারা 6 নয়, তারা 70-এর অংশ। তারা যদি হয় ছোট জামাত, বড় জামাতও আছে। তো এই ছোট জামাত এবং বড় জামাত মিলে কি রাজনীতি করছে? যে 11 বছরের মাদ্রাসার ছাত্রীটি প্রেগনেন্ট হয়ে গেল, তা নিয়ে তারা কোনো কথা বলে? যে মাদ্রাসায় যে অহরহ যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, একটি শব্দ জামাত এই গত 50 বছর উচ্চারণ করেছে? এই যে বিভিন্ন জায়গায় আমরা নানান রকম নারী নিপীড়ন দেখি, এই গত 50 বছরে একবার নারী নিপীড়নের বিরুদ্ধে জামাত কথা বলেছে? তারা বলল যে আমরা নারীদেরকে তৈরি করব, তারা আগামীতে নির্বাচন করবে। কিন্তু তারা তো ঠিকই নারী সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিল। তার মানে এমপি হওয়ার মতো নারী তাদের দলে ছিল। কাজে একবার এক এক কথা তারা বলে কেন? এই মুনাফিকের রাজনীতির সঙ্গে যুক্ত হলো গিয়ে এনসিপি। এবং দেখুন, হামে শিশু মারা গেছে, 319 জন শিশু মৃত্যু হয়ে গেল। যেই আওয়ামী লীগের আমলে যখন শিশু মারা গেল, যে জুলাই আগস্টের, বারবার আমরা শিশুদের ছবি বিভিন্ন কিছু সামনে চলে এলো এবং খুব ন্যায্যভাবে এই শিশু হত্যার প্রতিবাদে সারা দেশের মানুষ জাগলো। এবার কি শিশু হত্যা হয়নি? এই যে অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে টিকা আনতে হবে বলে সে টিকা দিল না। এই ভারতীয় যে রাজনীতির বিরুদ্ধে, তাদের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, পেঁয়াজ আনা যায়, আপনার অন্যান্য সমস্ত দ্রব্য দিয়ে আনা যায়, টিকা আনা যাবে না। এটা কি অকর্মণ্যতা? নাকি এটা কি মানে এক ধরনের কি বলে, এক ধরনের মানে কি ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। কারণ যে ক্রিকেট খেলার যে সিদ্ধান্ত, সেটা যেরকম নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো, ঠিক একইভাবে শিশুদের মৃত্যুর জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দায়ী। যেই হাম রোগে আমাদের এখানে শিশু মৃত্যু শূন্যে পৌঁছে গেছিল, সেটা কি করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনা ঘটায়? আপনি দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার এবং সরকারের সহযোগী হিসেবে জামাত এনসিপি এই দায় এড়াতে পারে না। এবং অবশ্যই আমি দায় দিচ্ছি না যে এই টিকার দায় এনসিপি বা জামাতের, কিন্তু তারা যে রাজনৈতিক যে প্রতিষ্ঠান বিরোধিতার নামে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু এই দেশে এখনো বলা যায় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বহু দূরে তো শুধু নয়, তাদের হাতে পড়ে রাজনৈতিক বন্দোবস্তরই একেবারে মরণ দশা চলে আসছে। কারণ এখানে পাতানো খেলা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আলাউদ্দিন মাহমুদ। আমরা